ঈদযাত্রার খবর জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শুরুতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আহমেদ রবি, সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছেন তিনি। বিমানবন্দর রেল স্টেশনে রয়েছেন HM ইমরান। গাজীপুরে চন্দ্র থেকে যুক্ত হয়েছেন হুসাইন আলী বাবু এবং আমাদের সাথে রয়েছেন সাভার বাস টার্মিনাল থেকে সোহান সিরাজি যুক্ত হয়েছেন। আমি শুরুতেই সদরঘাট লঞ্চ টার্মিনালের চিত্রটা দেখে আসবো এবং শুনে আসবো আহমেদ রবির কাছ থেকে, তিনি সেখানে রয়েছেন। রবি, আপনি যদি বলেন যে এই মুহূর্তে সদরঘাটে কি চিত্র দেখছেন। আমাকে কিছুক্ষণ আগে নিউজে অবশ্য আমরা দেখলাম সহকর্মীদের মাধ্যমেই যে সদরঘাটে বেশ উপচে পড়া ভিড়, এই মুহূর্তে কি অবস্থা জানাবেন। এখনো আছে, বিকেল গড়িয়ে সন্ধ্যের পর থেকে আসলে উপচে পড়া ভিড়টা আরও বাড়তে থাকে, যেহেতু আর একদিন মাত্র সময় আছে ঈদের আগে বাড়ি ফেরার। এই মুহূর্তে আমরা আছি আসলে সদরঘাট লঞ্চ টার্মিনালে যে বরিশালমুখী যে লঞ্চগুলো আছে, বিশেষ করে বরিশাল ভোলা এই অঞ্চলের যে লঞ্চগুলো আছে সেগুলো কিন্তু আসলে রাত 9টার পরে ছেড়ে যায় সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। সেই চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন। তো সকাল থেকে আসলে লঞ্চ টার্মিনালে বেশ উপচে পড়া ভিড় ছিল, বিকেলের পর থেকে সেই ভিড়টা আরও বাড়তে থাকে। আসলে পরিবার পরিজন হাতে লাগেজ ব্যাগ, মাথায় ব্যাগ নিয়ে পরিবারের ছোট্ট শিশু থেকে শুরু করে বয়স্ক যে পরিবারের সদস্য আছে তাদেরকে নিয়ে আসলে মানুষ বাড়ির পথে আসলে রওনা হয়েছেন। তীব্র বৃষ্টি হয়েছে, দুপুরবেলা ঝড় হয়েছে, তারপরে রাস্তায় জ্যাম ছিল। সেই জ্যাম, বৃষ্টি, সেই ভোগান্তি উপেক্ষা করে কিন্তু তাদের যে নারীর টানে যে বাড়ি ফেরা, তাদের পরিবারের সাথে যে ঈদের আনন্দ ভাগাভাগি করার যে মুহূর্ত, যে উচ্ছ্বাস, সেটি কিন্তু আমরা তাদের মধ্যে দেখতে পেয়েছি। সব ভোগান্তি সাইডে রেখে কিন্তু ঘরে ফেরার যে আনন্দ, সেখানেই কিন্তু আসলে যাত্রীরা স্বস্তি খুঁজে নিচ্ছেন। আমরা এখানে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে আছেন তারা কিন্তু আসলে একটু পরপরই এসে BIWT এর যে সদস্যরা আছে তারা এসে কিন্তু এখানে নজরদারি চালাচ্ছেন, যাতে কোনো ধরনের বাড়তি যাত্রী নিয়ে আসলে কোনো লঞ্চ যাতে এখান থেকে ছেড়ে না যায়। যেহেতু আমরা জানি বিগত সময়ে আসলে লঞ্চ যাত্রায় আমাদের বেশ মর্মান্তিক কিছু ঘটনা ঘটেছে, সেই ধরনের অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক ঘটনা যাতে আর কখনো না হয় সেই দিকে কিন্তু বেশ তৎপর রয়েছেন। এবং ভাড়ার যে বিষয়টা আমরা ঈদ এলেই দেখি আসলে বাস, রেল এবং ট্রেন বলেন, লঞ্চ বলেন, সব ক্ষেত্রে কিন্তু আসলে বাড়তি ভাড়ার নেয়ার একটা কিন্তু অভিযোগ সবসময় থাকে। কিন্তু এবারের লঞ্চ যাত্রায় কিন্তু সেই ধরনের কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত শুনতে পাইনি। BIWT এর যে কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু বারবার বলছেন আসলে যে কোনো ধরনের বাড়তি ভাড়া যদি নেওয়া হয় সেই অভিযোগটা তাদেরকে জানাতে, এবং তারা যে সরকারি যে ভাড়ার যে লিস্ট আছে সেই লিস্টের চেয়ে যদি বেশি কেউ ভাড়া যদি নিয়ে থাকে তাহলে সেই লঞ্চের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিচ্ছেন। সব মিলিয়ে বৃষ্টি, জ্যাম এবং ভোগান্তি উপেক্ষা করেই নারীর টানে আসলে পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই কিন্তু ঢাকা ছাড়তে শুরু করেছেন এই হাজারো মানুষ। শান্তা। রবি, ধন্যবাদ আপনাকে। আহমেদ রবি যুক্ত হয়েছিলেন আমাদের সাথে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। ঈদযাত্রার আরও খবর জানবো আমরা। বিমানবন্দর রেল স্টেশনে রয়েছেন সহকর্মী HM ইমরান। ইমরান, আপনি যদি বলেন যে রেল স্টেশনের শিডিউল বিপর্যয়ের কথা বলছিলেন আপনি, কোনো বাড়তি ভাড়া আদায়ের কথাও কি কোনো খবর পেয়েছেন আপনি এই মুহূর্ত পর্যন্ত, জানাবেন দর্শকদের উদ্দেশ্যে। শান্তা, বাড়তি ভাড়ার নেয়ার কোনো অভিযোগ নেই, তবে শিডিউল বিপর্যয়ের অভিযোগ তো রয়েছেই। পাশাপাশি যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে আসলে ঈদযাত্রা করছে, বিশেষ করে ট্রেন যাত্রা। আমরা এখানে একেবারে সকাল থেকেই দেখছি যতগুলো ট্রেন আসছে প্রত্যেকটি ট্রেনই 1 ঘন্টা 1.5 ঘন্টা করে লেট করে আসছে, দেরিতে আসছে। পাশাপাশি পর্যাপ্ত বগি সংখ্যা নেই। যাত্রীরা অভিযোগ করছেন যে পর্যাপ্ত যাত্রী তুলনায় পর্যাপ্ত যতগুলো বগি থাকা দরকার ট্রেনের, সেই বগিগুলো নেই, যার কারণে ছাদ থেকে শুরু করে জীবনের ঝুঁকি নিয়ে দরজায় একেবারে ট্রেন ছাড়ার মুহূর্তেও দরজায় ঝুলে ঝুলে যাত্রীদের যাওয়ার দৃশ্যপট আমরা দেখছিলাম। এবং যাত্রীরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করছিলেন যে যারা টিকিট কেটেছেন তারাও অসংখ্য মানুষ রয়েছে, অসংখ্য যাত্রী রয়েছে, যে যাত্রীগুলো আসলে ট্রেনে উঠতে পারছেন না। কারণ কমলাপুর থেকেই যে সকল ট্রেনগুলো ছেড়ে আসছে সেই ট্রেনগুলোতেই একেবারেই তিল ধারণের ঠাঁই নেই। যারাই আসছেন সেখানে বিমানবন্দর থেকে যে সকল যাত্রীরা অপেক্ষায় রয়েছে যে ট্রেনে তার সঠিক ট্রেনটিতে উঠবেন, সেই ট্রেনটিতে তারা উঠতে পারছেন না, কারণ প্রত্যেকটি ট্রেনের দরজা বন্ধ করে দেয়া, যাত্রীরাই এটি করছেন। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ রেল কর্তৃপক্ষ তারা বিভিন্নভাবে মাইকিং সহ সতর্ক করছেন যাতে কোনোভাবেই ছাদ সহ ট্রেনের দরজায় ঝুলে কোনো যাত্রী না যান। তারপরেও যাত্রীদের তো তাড়া রয়েছে, যেই
তারার কারণেই তারা বলছেন যে তারা যে কোনোভাবে জীবনের ঝুঁকি হলেও যেহেতু পরিবার প্রিয়জনের সঙ্গে তাদের ঈদ করতে হবে, সেই কারণেই জীবনের ঝুঁকি নিয়েই একেবারে বাধ্য হয়ে বলা চলে তারা ট্রেনের ছাদে উঠছেন এবং ঝুলে ঝুলে যাচ্ছেন। পাশাপাশি ট্রেন বিপর্যয়ের কিছু চিত্র আমরা দেখছি। এখনো যাত্রীরা সেই অপেক্ষায় রয়েছে কখন তার কাঙ্ক্ষিত যে ট্রেন, সেই ট্রেনটি আসবে, কখন তারা সে শেষ গন্তব্যে পৌঁছাবে। শান্তা, এই ছিল আমার কাছে সবশেষ। HM ইমরান যুক্ত হয়েছিলেন আমাদের সাথে বিমানবন্দর রেল স্টেশন থেকে। ঈদের এই চিত্র আসলে ভিন্ন কিছু না, প্রতি বছর ঈদেই আমরা দেখি যে রেল স্টেশনগুলোতে উপচে পড়া ভিড়। এবার আমরা মহাসড়কের চিত্র কি অবস্থা সেখানে মহাসড়কের খবরাখবর জানবো। গাজীপুরের চন্দ্রা থেকে হুসাইন আলী বাবু রয়েছেন আমাদের সাথে। বাবু, আপনি আগের সংবাদে যেটি বলছিলেন যে মহাসড়কে থেমে থেমে যাচ্ছে দূরপাল্লার বাস, যাত্রীবাহী যানবাহন, অনেক সময় লাগছে মহাসড়কগুলোতে, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? এই মুহূর্তে চিত্র একই, কোনো পরিবর্তন নেই। বোধহয় এর চেয়ে বেশি কিন্তু আরো জটলা সৃষ্টি হয়েছে। এর আগে জানিয়েছিলাম যে আসলে চন্দ্রা থেকে কোনাবাড়ি পর্যন্ত, এবার কিন্তু কোনাবাড়ি ছাড়িয়ে গাজীপুর চৌরাস্তা হয়ে একদম বগুড়া বাইপাস পর্যন্ত প্রায় 15 কিলোমিটার যে দীর্ঘ সারি, সেই দীর্ঘ সারি কিন্তু হয়েছে। আমরা হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি। হাইওয়ে পুলিশ বলছে যে আসলে রাত যত গভীর হচ্ছে যাত্রীদের চাপ উপস্থিতি এই চন্দ্রমোড়ে তত বেশি বাড়ছে। এবং কালিয়াকুর খারাজুরা থেকে এই যে চিত্র, সেটি হচ্ছে একেবারেই চৌরাস্তা বগুড়া বাইপাস পর্যন্ত দিক দিয়ে, আর অন্য দিক দিয়ে হচ্ছে যে আশুলিয়া থেকে কবিরপুর সেই এলাকা থেকে প্রায় এখানে প্রায় 8 কিলোমিটার দীর্ঘ সারি রয়েছে। এই যে দীর্ঘ সারিতে আসলে এক এক জায়গায় যাত্রীদের বসে থাকতে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা। আসলে সেক্ষেত্রে তাদের বড় ধরনের একটি দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং অস্বস্তি ভুগতে হচ্ছে। আসলে সকাল থেকে কিছুটা রৌদ্র ছিল, তারপরে বৃষ্টি দুপুরে, তারপরে আবার যে কিছু ফ্যাপসা গরম, এই তিনে মিলিয়ে আসলে এখানে যে যাত্রীদের, উত্তরবঙ্গের যাত্রীদের বড় ধরনের আসলে ভোগান্তিতে পড়তে হচ্ছে। তার পাশাপাশি যদি আরেকটি তথ্য দিয়ে রাখি, এখানে কিন্তু আজকে 3 ধাপে ভাড়া বাড়ানো হয়েছে। আসলে সকালে যে ভাড়া ছিল 800 টাকা, সেই ভাড়া হয়েছে দুপুরে 1400 টাকা। যে দুপুরে যে ভাড়া 1400 টাকা ছিল, সেটি হয়েছে এখন 2000 টাকা। আসলে ধাপে ধাপে কয়েক ধাপেই গাড়ি ভাড়া বাড়ানো হচ্ছে, কারণ যাত্রী যত বেশি বাড়ছে এখানে ভাড়ার দাম তত বেশি বাড়ছে। আসলে সেই ক্ষেত্রে পুলিশের কাছে একাধিকবার যাত্রীরা অভিযোগ করেছেন, অভিযোগ আসলে কোনো ফল মিলেনি। আসলে এই মুহূর্তে পুলিশ আসলে এই ধরনের কোন পরিবেশে তারা যেতে চাচ্ছে না। তারা একটি কথা বলছে, আসলে মানুষ কিভাবে নির্বিঘ্নে যেতে পারবে, এই জায়গাটুকু তাদেরকে পাস করতে পারবে, সেই ভাবে কিন্তু আসলে পুলিশ কাজ করছে। কিন্তু এই ধরনের যে বাড়তি ভাড়ার অভিযোগ কিন্তু তারা শুনছে না। তার পাশাপাশি যদি বলি যে আসলে জেলা প্রশাসক কার্যালয় থেকে আসলে কয়েকটি ম্যাজিস্ট্রেট রাখা হয়েছে, যে ছিল হচ্ছে যে ভাঙাচোরা গাড়ি, যে ফিটনেসবিহীন গাড়ি, যেই গাড়িগুলোতে উঠলে আসলে মানুষের জীবন ঝুঁকি থাকে, সেই গাড়িগুলোতে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তারপরে বাড়তি ভাড়ার কারণে ট্রাকে, বাসে যে যেভাবে পাচ্ছেন সেভাবে যাচ্ছেন। তারা এখন বলছেন যে আসলে এখন তারা আর ভাড়ার দিকে যাচ্ছে না, তারা কোন সময় বাড়িতে যাবেন, পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন, সেইভাবেই তারা এখন ছুটছেন। এই ছিল শারলিন আমার কাছে ঈদ যাত্রার সর্বশেষ। বাবু, ধন্যবাদ আপনাকে। হোসাইন আলী বাবু গাজীপুরের চন্দ্রা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। এই মুহূর্তে সাভার বাস স্ট্যান্ড থেকে সোহান সিরাজি যুক্ত হয়েছেন আমাদের সাথে। সোহান, আপনি যদি সাভারের চিত্রটা আমাদেরকে বলেন, যেহেতু বাস স্ট্যান্ড এলাকায় রয়েছেন, সেখানে বাসগুলো সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা, দূরপাল্লার যে বাসগুলো ঈদের জন্য চলে যাচ্ছে? জি শার্লিন, আপনি যেমনি জানতে চাচ্ছেন যে সাভারে আসলে সময় মতো যারা যাত্রী রয়েছে তারা বাসে উঠতে পারছে কিনা বা তাদের গন্তব্যে তারা যাত্রা করতে পারছে কিনা। আমরা সারাদিন নবীনগর চন্দ্রা যে দুটি মহাসড়ক রয়েছে সেই দুটি অবস্থান করছিলাম, এবং সারাদিন ব্যাপীর চিত্রটা যদি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, সেটি হলো সকাল থেকেই কিন্তু আমরা যাত্রীদের ভিড় লক্ষ্য করতে পেরেছি, পাশাপাশি পরিবহনের যে চাপ সেটিও আমরা দেখতে পেয়েছি। তবে মাঝখানে একটি সময় কিন্তু মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে বেশ অনেকটা সময় ধরে যাত্রী যারা রয়েছে তাদেরকে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। তারা কিন্তু
যে নির্দিষ্ট বাস সিঁড়িতে উঠতেও তাদের অনেক বেগ পেতে হয়েছে এবং যে বাসগুলো ছিল সেগুলো আসলে সময় মতো ছাড়তে পারেনি, কিছুটা বিলম্ব তাদের করতে হয়েছে। তো এই বিষয়টি কিছুটা ভোগান্তির কারণ হিসেবে কিন্তু এখানে দাঁড়িয়েছিল। এর পাশাপাশি আরেকটি বিষয়, এবার কিন্তু সাভারে আমরা যে যানজটের যে চিত্র সেটি কিন্তু আমরা এবার দেখতে পাইনি। এর কারণ হিসেবে যদি আপনাদেরকে জানিয়ে রাখি, এবার কিন্তু এই যে সাভারের যে নবীনগর চন্দ্রা যে মহাসড়কটি রয়েছে সেখানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে নির্মাণ কাজ চলছে সেটির কারণে আমাদের এখানে যে যানজটের যে আশঙ্কা করা হচ্ছিল সেটির কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি স্বেচ্ছাসেবী এবং কিছু বিকল্প রুট কিন্তু ব্যবহার করেছে চালক যারা ছিল তারা, সেই কারণে এবার কিন্তু এখানে তেমন কোনো যানজটের চিত্র আমরা দেখতে পাইনি। তবে যানবাহনের যে ধীর গতি সেটি কিন্তু ছিল, বিশেষ করে নবীনগর থেকে একেবারে বাইপাইল পর্যন্ত যে 3 কিলোমিটার পথ সেটি কিন্তু ধীর গতিতেই গিয়েছে, যে যানবাহন যেগুলো ছিল সেগুলো। আর এছাড়া ধন্যবাদ আপনাকে সোহান সিরাজি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সাভার বাস স্ট্যান্ড থেকে, এবং আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছিলেন। ঈদে ঘরমুখো মানুষের যাত্রার খবর জানাচ্ছিলেন তারা।